নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন জিম করবেটের লেখা একটি শিকার কাহিনী, তল্লা দেশের মানুষ খেকো বাঘ। আজকের প্রথম পর্ব। সারা হিমালয়ের পাদদেশ জুড়ে বিন্দু খেরার মতো এমন একটা সুন্দর ক্যাম্প করার জায়গা খুঁজে মেলা ভার। বিশেষ করে যখন পলাশের আগুন রঙে সারা গ্রামটা রাঙা হয়ে থাকে। আপনি মনে মনে একটা ছবি এঁকে নিন। মাথার উপর লাল পলাশের চাদোয়া, নিচে ছোট্ট ছোট্ট সাদা তাঁবু, আর এই গাছ থেকে ও গাছে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে অসংখ্য রামধনুকের রং পাখায় মাখা বেনে, সাতশোয়ালি, সোনা বউ, টিয়া, সোনালি কাঠঠোকরা, চূড়ো ভেঙে। তাদের লাফালাফিতে অজস্র পলাশ ফুল ঝরে ঝরে তাঁবুর বাইরের জমিটা একটা আগুন রঙা গালচের মতো হয়ে উঠেছে। অন্যদিকে তাকান, ঘন জঙ্গলে ঢাকা পাদদেশের ওপরে একের পর এক মাথা তুলে উঠেছে হিমালয়ের পর্বত শ্রেণী, মিশেছে চির তুষারাবৃত চূড়ায়। এই ছবিটা মনে মনে আজ করে নিলেই বিন্দু খেরায় 1929 সালের 1 ফেব্রুয়ারির সকালে আমাদের ক্যাম্পটি সম্বন্ধে আপনার মোটামুটি একটা ধারণা হবে। বিন্দু খেরা প্রায় 12 মাইল লম্বা আর 10 মাইল চওড়া এক বিস্তীর্ণ ঘেঁষো জমির পশ্চিম প্রান্তে এই ক্যাম্পের জায়গাটির নাম। স্যার হেনরি র্যামজে যখন কুমায়ুনের রাজা ছিলেন, তখন এই সমতল ভূমি নিবিড় চাষবাসের আয়তায় আনা হয়েছিল। কিন্তু আমার গল্প যখন শুরু, তখন এখানে 3টে মাত্র ছোট ছোট গ্রাম আর সমতলের ওপর দিয়ে বয়ে যাওয়া ক্ষীণ স্রোতা পার্বত্য নদীটির 2 ধার দিয়ে সামান্য কয়েক একর জমির চাষবাস। আমরা পৌঁছানোর কয়েক সপ্তাহ আগেই সেই সমতল ভূমির ঘাস পুড়িয়ে ফেলা হয়েছিল। তবে জায়গায় জায়গায় যেখানে জমি ভিজে, সে জায়গাগুলি বিভিন্ন আকারের দ্বীপের মতো দাঁড়িয়েছিল সবুজ ঘাস বুকে নিয়ে। এই রকম একটা ঘাসের দ্বীপের মধ্যেই আমরা আমাদের শিকার খুঁজে পাবো আশা করেছিলাম, যার জন্যে আমাদের এই 1 সপ্তাহের জন্যে বিন্দু খেরায় আসা। এই জায়গাটিতে আমার প্রায় বছর 10 শিকারের অভিজ্ঞতা, তাই জমির প্রতিটি ফুট জায়গা আমার চেনা। স্বভাবতই শিকার খুঁজে বার করার ভারও ছিল আমারই ওপর। তরাই অঞ্চলে যত রকম শিকারের কথা আমি জানি, তার মধ্যে সবচেয়ে আনন্দের হচ্ছে পোষা শেখানো হাতির পিঠে বসে বন্দুক চালানো। দিন যতই দীর্ঘ হোক না, এতে প্রতিটি মুহূর্ত ভরে ওঠে আনন্দে আর উত্তেজনায়। কারণ এভাবে শিকার করলে রকমারি শিকার পাওয়া যায়। একটা ভালো দিনে আমি সুন্দরী, কাদাখোঁচা পাখি থেকে আরম্ভ করে চিতা, 12 শিঙা হরিণ পর্যন্ত প্রায় 18 রকমের বিভিন্ন শিকার পেয়েছিলাম। আরেকটা বড় কারণ হচ্ছে যে এভাবে শিকার করলে বহু বিচিত্র ধরনের পাখি চোখে পড়ে। ঘাসের ওপর দিয়ে পায়ে হেঁটে গেলে পাখির জগতের এই বৈচিত্র্যের সম্ভার সাধারণত চোখের আড়ালেই থেকে যায়। ফেব্রুয়ারির সকালে যেদিন আমরা প্রথম শিকারে বেরোলাম, সেদিন আমাদের সঙ্গে ছিল 9টি বন্দুক আর 5 জন ছিলেন দর্শকের ভূমিকায়। সকাল সকাল প্রাতরা সেরে আমরা হাতির পিঠে চড়ে বসলাম। দুধারে 2 জন করে বন্দুকধারীর মধ্যে একটা করে হাতি। এইভাবে লাইন সাজানো হলো। আমি ছিলাম লাইনের ঠিক মাঝখানটিতে। আমার দুদিকেই 4 জন করে বন্দুকধারী 4টি হাতি। দক্ষিণ দিকে মুখ করে আমরা রওনা দিলাম। আমাদের লাইনের প্রায় 50 গজ আগে একজন বন্দুক নিয়ে চলল। আমাদের বন্দুকের সীমানার বাইরে দিয়ে কোনো পাখির ঝাঁক যদি ডান দিকের জঙ্গলের দিকে মোড় নেয়, তাহলেও গুলি করবে। হাতির লাইনে যদি কখনো রকমারি শিকারে বেরোন, সব সময়ে লাইনের পাশে জায়গা নেবেন। তবে বন্দুক আর রাইফেল এই দুটো চালানোতেই আপনাকে সমান দক্ষ হতে হবে। কারণ হাতির লাইনে ধরা পড়লে
শিকার সবসময় একপাশ দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, আর যে জানোয়ার অন্য শিকারীদের গুলি থেকে বেঁচে পালাবার চেষ্টা করে তাকে তাক করে মারার মতো কঠিন কাজ বড় একটা নেই। ভারতবর্ষের জঙ্গলগুলি ঝকঝকে সুন্দর ভরে ফুল ফলের নানা রকম মিষ্টি গন্ধে যেন মেতে থাকে। সেই গন্ধ বেশিক্ষণ নাকে গেলে একটা শ্যাম্পেনের মতো আমেজ আসে। শুধু মানুষের নয়, পাখিদেরও সেই গন্ধে নেশা হয়। আর শিকারী আর শিকার দুজনেই নেশার ঘোরে লক্ষ্যবিন্দুতে স্থির থাকতে না পারলে পাখি মারা কীরকম কঠিন কাজ হয়ে ওঠে ভেবে দেখুন। তাই অতি উৎসাহী শিকারীর বন্দুকের সঙ্গে উড়ন্ত বুনো পাখির যোগ প্রায়শই ঘটে না। এরকম ঝকঝকে সুন্দর শিকারের দিনে সকাল আর সন্ধ্যের কয়েকটা মিনিট বড় ক্লান্তিকর। তাক করে করে চোখ টনটন করে, সারা শরীরে ব্যথা ধরে যায়। সেদিন সকালে পাখি অনেক ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিকারীদের হাত ঠিক হয়ে এলো। আমরা মারলাম 5টা ময়ূর, 3টে লাল বুনো মুরগি, 10টা কালো তিতির, 4টে গৌড় তিতির, 2টো ঝোপের গুন্দরি আর 3টে খরগোশ। একটা ভালো সম্বর হরিণেরও দেখা পেয়েছিলাম, কিন্তু বন্দুক ঠিকমতো তাক করার আগেই হরিণটা দৌড়ে জঙ্গলের মধ্যে আশ্রয় নিল। যেখানে জঙ্গলের একটা দিক অনেকটা জিভের মতো সমতল ভূমিতে এগিয়ে এসেছে কয়েকশো গজ, সেখানে শিকারের দলটিকে দাঁড় করালাম। এখানে সবসময়ে অসংখ্য ময়ূর ও বুনো মুরগি পাওয়া যায় বলে জঙ্গলটি বিখ্যাত। কিন্তু বহু নালা, খাল, খন্দ জঙ্গলের রাস্তাটিকে দুর্গম করে রেখেছে, যার ফলে আমাদের লাইনটি সোজাসুজি এগোতে পারবে না। আমাদের লাইনের পেছনে একজন বন্দুক নিয়েছিলেন, যার এ ধরনের শিকারের অভিজ্ঞতা জীবনে প্রথম। তাই হাতির দলকে আঁকাবাঁকা পথে না নিয়ে যাওয়ায় স্থির করলাম। কয়েক বছর আগে এই জঙ্গলেই আমি এসেছিলাম উইন্ডহ্যামের সঙ্গে একটা বাঘের সন্ধানে। তখনই আমি জীবনে প্রথম দেখি একটি রঙিন বাদুড়। এই সুন্দর বাদুড়গুলো যখন এক গাছের ছায়া থেকে আরেক গাছের ছায়ায় দৌড়দৌড়ি করে তখন মনে হয় যেন রংচঙে প্রজাপতি। এগুলি সাধারণত দেখা যায় গভীর সরবনের মধ্যে। শিকারের দলটিকে দাঁড় করিয়ে আমি হাতির দলকে পূবমুখ করে এক লাইনে রওনা করে দিলাম। জমির ওপর থেকে শেষ হাতিটি পা বাড়ানোর সঙ্গে সঙ্গে আমি লাইনটিকে আবার দাঁড় করালাম, মুখ ঘুরিয়ে দিলাম উত্তর দিকে। এবার আমাদের সোজাসুজি সামনে নগাধিরাজ হিমালয়। আকাশ থেকে একখণ্ড শুভ্র মেঘ নেমে এসেছে পৃথিবীর খুব কাছাকাছি। এত ঘন যেন মনে হয় পরীরা ওর ওপর দাঁড়িয়ে নাচতে পারে। যখন 17টি হাতি একসঙ্গে এক লাইনে চলে তখন পায়ের নিচের জমির ওপর নির্ভর করে তাদের গতিবেগ পরস্পরের মধ্যের ব্যবধান। যেখানে ঘাস খুব গভীর সেখানে লাইনটির দৈর্ঘ্য আমি 100 গজের মধ্যে কমিয়ে এনেছিলাম। যেখানে ঘাস কম সেখানে দৈর্ঘ্য ছিল 200 গজের মতন। উত্তর দিকে প্রায় মাইলখানেক এগোনোর পথে আমরা আরও গোটা 30 পাখি আর একটা চিতা পেয়েছিলাম। হঠাৎ লাইনের সামনে লাফ দিয়ে উঠল একটা ভুই পেঁচা। এই পেঁচাগুলো সাধারণত থাকে বনরুই, সজারুর পরিত্যক্ত গর্তে। অনেকগুলো বন্দুক উঁচিয়ে ধরা হয়েছিল বটে, কিন্তু পাখিটা কি মালুম হওয়ার পর বন্দুকগুলো নামিয়ে নেওয়া হয়। এগুলোর আকার তিতিরের প্রায় দ্বিগুণ। ডানাটা সাদা আর পাগুলো সাধারণ পেঁচার থেকেও লম্বা। যখন এরকমভাবে শিকারি হাতির বেড়জালে পড়ে যায় তখন এই পেঁচাগুলি মাটিতে নামার আগে প্রায় 50-60 গজ খুব নিচে দিয়েও উড়ে যায়। আমার মনে হয় ওরা এটা ইচ্ছে করেই করে, যাতে হাতির পাল ওদের গর্তগুলো পেরিয়ে যায়। কিন্তু দ্বিতীয়বার হাতির দল এগিয়ে এলেই ওরা মাথার উপর দিয়ে উড়ে ফিরে যায় ওদের গর্তের দিকে। এই নিয়মের কোনো ব্যতিক্রম আমি বড় একটা দেখিনি, কিন্তু আজকের পেঁচাটার ধরন ধারণ একটু অন্যরকম মনে হলো।
50-60 গজ সোজা উড়ে গিয়ে পেঁচাটা মাটিতে নামল না, হঠাৎ ঘুরে ঘুরে আরও উপরে উঠতে লাগল। কয়েক মুহূর্তের মধ্যেই ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। বাঁ দিকের জঙ্গল থেকে হঠাৎ বিদ্যুৎ গতিতে উড়ে এলো একটা বাজ। পেঁচাটা গর্তে ফিরতে না পেরে প্রাণ বাঁচানোর জন্যে বাজটার থেকেও উঁচুতে থাকার চেষ্টা করছিল। ওপরে ওঠার জন্যে প্রাণপণে ডানা ঝাপটাচ্ছিল সেটা। বাজটাও বিশাল ডানার বিস্তারে হাওয়া কেটে ঘুরে ঘুরে উঠছিল তার শিকারের ওপরে। সবাইয়ের, এমনকি মাহুতদেরও দৃষ্টি তখন ওই দিকে। তাই লাইনটি আমি সেখানেই দাঁড় করিয়ে দিলাম। উচ্চতা পরিমাপের কোনো নির্দিষ্ট মাপকাঠি না থাকলে উচ্চতা বোঝা কঠিন। তবে আমার মনে হয় দুটো পাখি তখন প্রায় 1000 ফুট মতন উঁচুতে। পেঁচাটা তখন চক্রাকারে ঘুরতে ঘুরতে প্রায় সাদা মেঘটার কোনা ছুঁই ছুঁই করছে। আমার মনে হলো মেঘের পরীরা যেন নাচ থামিয়ে রুদ্ধশ্বাসে হাত বাড়িয়ে আছে পেঁচাটিকে বুকে টেনে নেওয়ার জন্যে। একবার মেঘের আড়ালে ডুব মারতে পারলেই পেঁচাটি নিশ্চিন্ত। বাজটাও বুঝতে পেরেছিল পেঁচার মতলব। সেও ডানা ঝাপটিয়ে চক্রটিকে ক্রমেই ছোট করে এনে তীব্র গতিতে উঠছিল ওপর দিকে। আমরা সবাই তখন দম বন্ধ করে একই কথা ভাবছি, পেঁচাটা কি মেঘের আড়ালে পালাতে পারবে, না ভয়ে দিশেহারা হয়ে গোত্তা মেরে নিচে নেমে গর্ততে লুকোবার চেষ্টা করবে। ভালো করে দেখার জন্যে তখন অনেকেরই পকেট থেকে দূরবীন বেরিয়ে এসেছে। চারিদিক ভরে উঠেছে হিন্দি, ইংরেজি এই দুই ভাষাতেই উত্তেজিত স্বগদোক্তিতে। না, আর বোধহয় পারল না, নিশ্চয়ই পারবে, আলবাত পারবে, আর একটুখানি গেলেই হয়ে যায়। কিন্তু দেখো দেখো, বাচ্চাটা কত কাছে এগিয়ে এসেছে। হঠাৎ দেখা গেল আকাশে দুটো পাখির জায়গায় শুধু একটা মাত্র পাখি ঘুরপাক খাচ্ছে, আর একটা পাখি সম্পূর্ণ অদৃশ্য হয়েছে। বাহ বাহ, সাবাস সাবাস, পেঁচাটা মেঘের আড়ালে লুকিয়ে বেঁচে গেছে। সবাই একসঙ্গে হাততালি দিয়ে উঠল। কেউ বা আকাশের দিকে সাদা টুপি নেড়ে অভিনন্দন জানালো পেঁচাটিকে। বাজটা কোনো কিছু গ্রাহ্য না করে শো করে ডানায় ভর দিয়ে নেমে এলো। তারপর বসল গিয়ে যে শিমুল গাছ থেকে পেঁচাটিকে তাড়া করেছিল তারই একটি ডালে। মানুষের কোন ঘটনায় যে কী প্রতিক্রিয়া হয় বলা বড় কঠিন। সেদিন সকাল থেকে আমরা 54টি পাখি আর 4টি জানোয়ার মেরেছিলাম। অনেকগুলি আমাদের তাক ফসকে পালিয়েও গিয়েছে। তা নিয়ে বড় একটা হইচই হয়নি। আর এখন দর্শক, শিকারী, মাহুত সবাই যেন বাজের কবল থেকে পেঁচাটা বেঁচে যাওয়ায় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বেঁচেছে, আনন্দিত হয়ে উঠেছে। সমতল ভূমির উত্তর প্রান্তে এসে আমি আবার হাতির দলটিকে দক্ষিণ মুখে ফেরালাম। যে পার্বত্য নদীটির জলে 3টি গ্রামের চাষের জমি সেচ হয়, তারই ডান দিকের পাড় দিয়ে এগোতে থাকলাম আমরা। এখানকার জমি ভিজে স্যাঁতস্যাঁতে আর ঘাসও খুব ঘন। আমরা সবাই রাইফেল তুলে তৈরি হলাম। এই জায়গায় অনেক হরিণ আর বারোশিঙা পাওয়া যায়। তাছাড়া একটা চিতাও এখানে পাবো আমরা আশা করছিলাম। আমরা নদীর পাড় দিয়ে প্রায় মাইলখানেক এগিয়ে গেলাম। পথে আমরা মারলাম 5টা ময়ূর, 4টে কাঠময়ূর, 3টে কাদা খোঁচা আর একটা বেশ ভালো শিঙলা বড়া হরিণ। এগিয়ে চলেছি ধীরে ধীরে। হঠাৎ আমার কানের কাছে যেন বাজ ফাটল। আমার বাঁ কানের ভেতরের চামড়া যেন জ্বলে গেল, ভেতরের পর্দা গেল ফেটে। আমারই হাতির হাওদার পেছনে একজন দর্শক খুব জোরালো একটা রাইফেল হাতে করে বসেছিলেন। তার হাত থেকে আচমকা রাইফেল ছুটে যাওয়াতেই এই বিপত্তি। এরপরে সারাটা দিন আমার কাটল অবর্ণনীয় কষ্টে। কোনো রকমে বিনিদ্র একটা রাত কাটিয়ে পরদিন খুব ভোরে কালাধুঙ্গির পথে পা বাড়ালাম। কালাধুঙ্গিতে আমার বাড়ি। দূরত্ব
আমাদের ক্যাম্প থেকে প্রায় 25 মাইল। আমি যখন রওনা হলাম ক্যাম্পে, তখনও কেউ জেগে ওঠেনি। কালাধুঙ্গিতে নতুন পাশ করা তরুণ ডাক্তারটিও পরীক্ষা করে বললেন আমার কানের পর্দাই ফেটেছে। মাসখানেক পর আমরা নৈনিতালে আমাদের গ্রীষ্মকালীন বাড়িতে গেলাম। সেখানেও র্যামজে হাসপাতালে নৈনিতালের সিভিল সার্জন কর্নেল বারবার একই কথা বললেন। এরপরে বেশ কিছুদিন চলে গেল। আমি পরিষ্কার বুঝতে পারছিলাম যে আমার মাথার মধ্যে একটা ফোড়া হচ্ছে। আমার এই অসুস্থতায় আমি তো কষ্ট পাচ্ছিলামই, আমার 2 বোনের অশান্তি যেন ছিল আরও বেশি। হাসপাতালের চিকিৎসায় যখন কোনো ফলই পেলাম না, তখন আমার বোনেদের ও ডাক্তারের বারবার ইচ্ছার বিরুদ্ধেই আমি চলে যাওয়া স্থির করলাম। আমি কিন্তু কারো সহানুভূতি আকর্ষণের জন্যে এই দুর্ঘটনার কথা বলিনি। এটি বললাম তার কারণ এরপরে যে তল্লাদেশ মানুষ খেকো বাঘের গল্প আপনাদের শোনাব, তার সঙ্গে এই দুর্ঘটনার যোগ খুব গভীর। 1929 সালে বিল বেনেস ও হ্যাম ভিভিয়ান ছিলেন যথাক্রমে আলমোড়া ও নৈনিতালের ডেপুটি কমিশনার। দুজনকেই দারুণ ভোগাচ্ছিল দুটো মানুষ খেকো বাঘ। প্রথমজনকে তল্লাদেশের মানুষ খেকো বাঘ, আর দ্বিতীয়জনকে চৌগড় মানুষ খেকো বাঘ। আমি ভিভিয়ানকে কথা দিয়েছিলাম তার বাঘটি প্রথমে মারার চেষ্টা করব, কিন্তু সে শীতে বাঘটা বিশেষ উপদ্রব করেনি। তাই ভিভিয়ানের অনুমতি নিয়ে আমি বেনেসের অঞ্চলের বাঘটাই আগে মারার সংকল্প করলাম। আমার এই সংকল্পের পেছনে আরেকটা ধারণাও কাজ করছিল। আমি ভেবেছিলাম বাঘের খোঁজে জঙ্গলে জঙ্গলে ঘুরলে দুর্ঘটনাজনিত মানসিক অবসাদ আমি অনেকখানি কাটিয়ে উঠতে পারব, আর শারীরিক অক্ষমতাও আস্তে আস্তে সয়ে যাবে। যাই হোক, শেষ পর্যন্ত চলে গেলাম তল্লাদেশে। আমার এই গল্পটি তল্লাদেশের বাঘ নিয়ে, এবং আমি জঙ্গল লোর বইটি না লেখা পর্যন্ত এই গল্প কাউকে বলিনি। কারণ জঙ্গল লোর বইটি না পড়ে নিলে আমি ছোটবেলায় এবং পরেও কিভাবে জঙ্গলে হাঁটতে শিখেছি, রাইফেল চালাতে শিখেছি, তা না জানলে পর যারা সে সময়ে কুমায়ুনে ছিলেন না, তাদের কাছে গল্পটি অবিশ্বাস্য মনে হবে। অচিরেই আমার যাওয়ার প্রস্তুতি পর্ব শেষ হলো এবং 4 এপ্রিল আমি নৈনিতাল থেকে রওনা হলাম। সঙ্গে নিলাম 6 জন গাড়োয়ালি। তাদের মধ্যে ছিল মাধো সিং, রাম সিং, এলাহাই নামে এক রাঁধুনি আর এক ব্রাহ্মণ, নাম গঙ্গারাম। গঙ্গারামের আমার সঙ্গে যাওয়ার উৎসাহ ছিল খুব। ওর কাজ ছিল টুকিটাকি ভাই ফরমাস খাটা। 14 মাইল হেঁটে কাঠগুদাম নেমে আমরা ট্রেনে উঠলাম সন্ধেবেলা। বেরেলি পিলিভিট হয়ে টনকপুরে গিয়ে পৌঁছলাম পরদিন দুপুরবেলায়। এখানে বেনেস তার পেশোকারকে পাঠিয়েছিল আমার সঙ্গে দেখা করতে। তার কাছেই শুনলাম যে তার আগের দিনই তল্লাদেশের মানুষ খেকো একটি ছোট ছেলেকে মেরেছে। সে আরও জানালো যে বেনেসের নির্দেশ অনুযায়ী আমার শিকারের টোপ হিসেবে 2টি বাচ্চা মোষ চম্পাপথ দিয়ে তল্লাদেশে পাঠানো হয়েছে। আমার লোকজনেরা রান্নাবান্না করে তাদের খাওয়া দাওয়া শেষ করে নিল। আমি খেয়ে নিলাম ডাক বাংলোয়। সেই রাতেই আমরা পায়ে হেঁটে বেরিয়ে পড়লাম 24 মাইল দূরে কালাধুঙ্গার পথে। এখানে বলে রাখি, কালাধুঙ্গা এবং কালাধুঙ্গি আলাদা। কালাধুঙ্গির পথ কিন্তু আলাদা। রাস্তার প্রথম 12 মাইল বরমদেও হয়ে পবিত্র পূর্ণগিরি পাহাড়ের নিচ পর্যন্ত অধিকাংশই গভীর বনের মধ্যে দিয়ে যেতে হয়। ওই পাহাড়ের নিচেই রাস্তাটা শেষ হয়ে গেছে। এখান থেকে কালাধুঙ্গায় যাওয়ার 2টো পায়ে চলা পথের মধ্যে একটা বেছে নিতে হয়। একটি যেটি একটু দীর্ঘ, সেই পথটি বাঁ দিক দিয়ে খাড়া উঠে গিয়ে পূর্ণগিরি মন্দিরে পৌঁছেছে। সেখান থেকে উত্তরাইয়ের রাস্তা নেমে গিয়েছে কালাধুঙ্গা গ্রামে। আরেকটি পথ গিয়েছে কলিয়ারের 10 লক্ষ ঘনফুট শালকাঠ কাটার সময় তৈরি ট্রামওয়ে লাইনের সমান্তরাল হয়ে। আসলে এটি রেলপথ,
তখন কাঠ চালানের জন্য তৈরি রেলপথকে ট্রামওয়ে লাইনই বলা হতো। সারদা নদীর খাদ ধরে 4 মাইল লম্বা কলিয়ারের ট্রামওয়ে লাইনটি বহুদিন হলো জলে ভেসে গেছে, কিন্তু যেখানে পাহাড়ের পাথুরে অংশের উপর দিয়ে পাথর কেটে লাইন বসানো হয়েছিল সেখানে তার কিছু অংশ এখনও রয়েছে। আমার সঙ্গে ভারী বোঝা নিয়ে যে গাড়োয়ালিরা চলছিল তাদের পক্ষে এই রাস্তাটা পার হওয়া ক্রমেই দুঃসাধ্য হয়ে উঠছিল। তার উপরে নদীর খাদ ধরে আমরা আধাআধি পথ আসতে না আসতেই রাতের অন্ধকার নেমে এলো। রাতে তাঁবু ফেলার মতো একটা জায়গা খুঁজে বার করা খুব সহজ হলো না। কয়েকটা জায়গা মিলল বটে, তবে উপর থেকে পাথর গড়িয়ে পড়ে বিপদ ঘটবার আশঙ্কা আছে। অনেক খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত একটা চাতালের মতো পাথর পাওয়া গেল। মাথার উপর ছাদের মতো আরেকটি পাথর থাকার জায়গাটা মোটামুটি নিরাপদ মনে হলো। এখানেই আমরা রাত কাটানো স্থির করলাম। আমি খাওয়া দাওয়া সেরে নিলাম। আমার লোকজন নদীর ভেসে আসা কাঠকুটো কুড়িয়ে রান্নাবান্না সেরে নিচ্ছিল। আমি জামাকাপড় ছেড়ে ক্যাম্প খাটে গা এলিয়ে দিলাম। আমার ক্যাম্পিংয়ের সাজ সরঞ্জাম বলতে এই ক্যাম্প খাটটি ছাড়া ছিল একটা হাত মুখ ধোয়ার পাত্র আর একটা 40 পাউন্ডের তাঁবু। সারা দিনটা খুব গরম ছিল, আর টনকপুরে ট্রেন থেকে নেমে আমরা এ পর্যন্ত প্রায় 16 মাইল হেঁটেছি। আমার সারা শরীর জুড়ে একটা ক্লান্তির আমেজ। বেশ আরাম করে একটা সিগারেট ধরিয়ে টানছিলাম। হঠাৎ আমার চোখে পড়ল নদীর ওপারে 3টে আলো। নেপাল অঞ্চলে প্রত্যেক বছরই বনে আগুন লাগানো হয় এই এপ্রিল মাস নাগাদ। এই আলোগুলো দেখে আমার মনে হলো নদীর খাদের হাওয়ায় দিকি দিকি জ্বলা কোনো মরা গাছের কাঠ হয়তো জ্বলে উঠেছে। আমি শুয়ে আলোগুলো দেখতে দেখতেই আর একটু ওপরে আরও 2টো আলো জ্বলে উঠল। একটু পরেই নতুন 2টি আলোর বাঁ দিকেরটি ঢালু জমির পাড় দিয়ে আস্তে আস্তে নেমে এসে প্রথম 3টি আলোর মাঝেরটির সঙ্গে মিশে গেল। এবার আমি নিঃসন্দেহ হলাম যে ওগুলো আলোই, কোনো আগুন নয়। আলোগুলো সব একই আকারের, ব্যাসের দৈর্ঘ্য হবে 2 ফুট মতো। আলোগুলো জ্বলছিল স্থির অচঞ্চল শিখায়, কোনো ধোয়ার চিহ্ন মাত্র ছিল না। তারপরেই আরও কিছু আলো দেখা গেল, কিছু বাঁ দিকে, কিছু পাহাড়ের আরও ওপরে। তখন আমার মনে হলো কোনো বড় জমিদার হয়তো শিকার করতে বেরিয়ে দামি কিছু হারিয়ে ফেলেছেন আর লোকজনকে লণ্ঠন হাতে পাঠিয়েছেন তারই সন্ধানে। একথা আমার হঠাৎ কেন মনে হলো জানি না, কিন্তু ওই বরফ গলা নদীর ওপারেও নানা রকম অদ্ভুত কাণ্ড ঘটে। আমার লোকজন তখন আমারই মতো আলোগুলো সম্বন্ধে কৌতূহলী হয়ে উঠেছে। নিচে নিস্তরঙ্গ নদী, চারিদিকে জঙ্গলের সীমাহীন স্তব্ধতা। আলোগুলোর দূরত্ব আমাদের আস্তানা থেকে প্রায় 150 গজ। আমি জিজ্ঞাসা করলাম তারা কোনো গলার আওয়াজ শুনতে পাচ্ছে কিনা। তারা উত্তর দিল কিছুই শোনা যাচ্ছে না। ওপারের পাহাড়ে কি হচ্ছে তা নিয়ে জল্পনা কল্পনা করা এখন বৃথা। সারাদিনের পরিশ্রমের পর আমরাও ছিলাম ক্লান্ত, তাই কিছুক্ষণের মধ্যেই ক্যাম্পের সবাই ঘুমিয়ে পড়ল। রাত্রে শুধু একটা ঘুরাল আমাদের ওপরের পাহাড় থেকে বিপদ সংকেত জানিয়েছিল। তার কিছুক্ষণের মধ্যেই আমরা একটা চিতার ডাক শুনেছিলাম। এখনও আমাদের পার হতে হবে অনেকখানি পথ, আর চড়াইয়ের রাস্তাটাও বেশ দুর্গম। আমি আমার লোকজনদের জানিয়েই রেখেছিলাম যে আমাদের ভোর থাকতেই রওনা হতে হবে। পূবে প্রথম ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই 1 কাপ গরম চা আমার হাতে এসে গেল। আমাদের ক্যাম্প ভাঙা মানে তো টুকটাক কিছু বাসনপত্র আর আমার ক্যাম্প খাটটি গুছিয়ে নেওয়া, তাই সময় বিশেষ লাগলো না। নদীর খাদের মধ্যে দিয়ে একটা ছাগল চলার পথ দিয়ে আমার রাঁধুনি আর গাড়োয়ালিরা লাইন করে নামছিল। কলিয়ারের আমলে এই গর্তটার উপরে একটা লোহার সাঁকো ছিল। আমি কাল রাতে যে পাহাড়টায় আলো দেখেছিলাম সেই দিকে তাকালাম। সূর্য উঠতে তখন আর বিশেষ দেরি নেই। দূরের জিনিসও এখন বেশ স্পষ্ট দেখা যায়। আমি নদীর পাড় থেকে পাহাড়ের চূড়া পর্যন্ত, তারপর পাহাড়ের চূড়া থেকে নদীর পাড় পর্যন্ত
প্রতিটি ইঞ্চি জমি তন্ন তন্ন করে খুঁজে দেখলাম। প্রথমে শুধু চোখে, পরে দূরবীন দিয়ে, কিন্তু কোনো জনমানবের চিহ্ন আমার চোখে পড়ল না। আমার প্রথম ধারণাও যে অমূলক তার প্রমাণও পেয়ে গেলাম। ধিকি ধিকি জ্বলা কোনো আগুন আমার চোখে পড়ল না। আরেক ঝলক তাকালেই বোঝা যায় যে এই অঞ্চলের গাছপালা অন্তত গত 1 বছরের মধ্যে পুরানো হয়নি। পাহাড়টা আগাগোড়াই শক্ত পাথর, গাছপালা নেই বললেই চলে। পাথরের মধ্যে শেকড় চালানোর মতো ফাটল যেখানে আছে, সেসব জায়গায় কিছু ঝোপঝাড়, কিছু অস্পষ্ট গাছ গজিয়েছে। যেখানে আলো দেখা গিয়েছিল সেটা একটা পাথরের দেওয়ালের মতো সোজা খাড়াই। মানুষকে ওপর থেকে ঝুলিয়ে না নামিয়ে দিলে কোনো মানুষের পক্ষে সেখানে যাওয়া অসম্ভব। 9 দিন বাদে পাহাড়িদের কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি এক রাতের জন্যে কালাধুঙ্গায় তাঁবু ফেলেছিলাম। যারা প্রাকৃতিক সৌন্দর্য ভালোবাসেন বা মাছ ধরার নেশা আছে, তাদের কাছে কালাধুঙ্গা কুমায়ুন অঞ্চলের একটি স্বর্গ বিশেষ। নেপাল ভারতকে যে কাঠ দিয়েছিল তা কেটে আনবার সময়ে কলিয়ার এখানে একটা বাংলো বানিয়েছিলেন। সেই বাংলো থেকে গড়ানো জমি থাকে থাকে নেমে গেছে সারদা নদী পর্যন্ত। এই থাকগুলির ওপর কোনো এক সময়ে শস্য ফলানো হতো। এখন এইগুলি ভরে আছে ঘন সবুজ ঘাসে। এখানে সকালে সন্ধ্যায় ঘাস খেতে আসে সম্বর আর চিতল হরিণ। বাংলোর পেছন দিকে ঢেউ খেলানো নিবিড় বন। সেখানে আছে চিতা আর বাঘ, আরও আছে ময়ূর, বনমোরগ আর কালিজ পাখির ঝাঁক। বাংলোর নিচেই সারদা নদীর জল থেকে তৈরি হয়েছে বড় বড় পুকুর আর মাছের ভেরি। সারা অঞ্চলে মাছ ধরার এমন জায়গাটি মেলা ভার। আপনি বড় হুইল ছিপেই ধরুন বা বোলতার টোপ দিয়ে হালকা ছিপেই ধরুন। পরদিন খুব ভোরে আমরা কালাধুঙ্গা থেকে রওনা হলাম। গঙ্গারাম পাহাড়ি রাস্তায় চলে গেল পূর্ণগিরির দিকে। আমরা সারদা নদীর গভীর উপত্যকা দিয়ে সোজা পথ ধরলাম। গঙ্গারামকে 10 মাইল ঘুরপথে পাঠানোর উদ্দেশ্য হল পবিত্র পূর্ণগিরি মন্দিরের বিগ্রহের সামনে আমাদের জন্যে পুজো দেওয়া। যাওয়ার আগে তাকে বলে দিয়েছিলাম সে যেন বিগ্রহের পূজারীদের কাছ থেকে আমরা তল্লাদেশে আসার পথে যে অদ্ভুত আলো দেখেছিলাম তার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করে। পরদিন সন্ধেবেলা যখন সে টনকপুরে আমাদের সঙ্গে যোগ দিল, তখন তার কাছেই শুনলাম সেই কাহিনী। এর কিছুটা সে নিজে লক্ষ্য করেছে, আর বাকিটাও শুনেছে মন্দিরের পুরোহিতদের কাছে। পূর্ণগিরি মন্দিরে ভগবতীর পুজো হয়। হাজার হাজার তীর্থযাত্রী প্রতি বছর এখানে আসে। এখানে আসার 2টি মাত্র পথ আছে। একটা আসে বরমদেও থেকে, আরেকটা কালাধুঙ্গা থেকে। এই দুটো পথই চূড়ার কিছু নিচে পাহাড়ের উত্তর পারে এসে মিশেছে। এইখানে পূর্ণগিরির 2টি মন্দিরের মধ্যে একটি, যেটি সম্বন্ধে কম লোকই আগ্রহী। বিখ্যাত পূর্ণগিরির মন্দিরটি আরও উপরে বাঁ দিকে। এই পবিত্র মন্দিরটিতে আসার রাস্তা একটি, সেটা হলো খাড়া এক পাথুরে পাহাড়ের মধ্যে এক ফাটল দিয়ে। শিশু, বৃদ্ধ বা যাদের মনের জোর কম, তারা এই মন্দিরে যায় পাহাড়িদের পিঠে একরকম ঝুড়িতে। ওপরের মন্দিরে পৌঁছতে পারে একমাত্র তারাই, যাদের উপর ভগবতী প্রসন্না। অন্যেরা অন্ধ হয়ে যায় এবং তাদের পুজো দিতে হয় নিচের মন্দিরে। ওপরের মন্দিরে পুজো আরম্ভ হয় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে, চলে দুপুর পর্যন্ত। এরপরে নিচের মন্দির পার হয়ে যাওয়া নিষিদ্ধ। ওপরের পবিত্র মন্দিরের কাছেই একটা প্রায় 100 ফুট উঁচু পাথরের চাই আছে। এই পাথরটির ওপরে ওঠা দেবী নিষিদ্ধ করে দিয়েছেন। বহুকাল আগে এক অহংকারী সাধু নিজেকে দেবীর সমান প্রতিপন্ন করার জন্যে ওই পাথরটার ওপর উঠেছিলেন। দেবী সাধুর স্পর্ধায় কুপিত হয়ে পাথরটির ওপর থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন তাকে বরফ গলা নদীর ওপারের পাহাড়টির ওপর। এই সাধুই পূর্ণগিরি থেকে চিরকালের মতো নির্বাসিত হয়ে 2000 ফুট নিচে আলো জ্বালিয়ে
দেবী ভগবতীর পুজো করেন। এই পুজোর আলো কোনো কোনো বিশেষ সময়ে দেখা যায়, আর এই আলো দেখতে পায় একমাত্র তারাই যারা দেবীর অনুগ্রহ লাভ করেছে। দেবী আমাকে ও আমার লোকজনদের কৃপা করেছেন, কারণ আমরা যাচ্ছিলাম পাহাড়িদের উপকার করতে, যারা দেবীর আশ্রিত। আর আমরা এই আলো দেখেছিলাম 5ই এপ্রিল। এই পুরো কাহিনীটাই গঙ্গারাম আমাকে শুনিয়েছিল যখন আমরা টনকপুরে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। সপ্তাহ কয়েক পরে আমার সঙ্গে দেখা করতে এলেন পূর্ণগিরির রাওয়াল, অর্থাৎ প্রধান পুরোহিত। পূর্ণগিরির আলো সম্পর্কে আমি একটি স্থানীয় কাগজে একটা প্রবন্ধ লিখেছিলাম। তিনি প্রবন্ধটি নিয়ে আলোচনা করতে এবং আমাকে অভিনন্দন জানাতে এসেছিলেন, কারণ আমিই একমাত্র ইউরোপিয়ান যার ওই আলো দেখার সৌভাগ্য হয়েছে। আমার প্রবন্ধে সেই আলো সম্বন্ধে আমি নিজের যুক্তি দিয়ে একটা ব্যাখ্যা দিয়েছিলাম, যেমন এখানেও দিয়েছি। সেই প্রবন্ধে আমি উল্লেখ করেছিলাম যে পাঠকেরা যদি আমার ব্যাখ্যা গ্রহণযোগ্য মনে না করেন এবং নিজেদের যুক্তিগ্রাহ্য কোনো ব্যাখ্যা খুঁজে বার করতে চান, তাহলে এই বিষয়গুলি মনে রাখলে ভালো করবেন। এই আলোগুলো একসঙ্গে জ্বলে ওঠেনি। সব আলো একই আকারের, প্রায় 2 ফুট ব্যাস বিশিষ্ট। বাতাসেও আলোগুলো ছিল স্থির। আলোগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নড়াচড়া করে বেড়াতে পারে। প্রধান পুরোহিত জোরের সঙ্গে বললেন, আলোর ব্যাপারটা এক প্রতিষ্ঠিত সত্য, সে বিষয়ে কোনো বিরোধ থাকতেই পারে না। আমি তার সঙ্গে একমত হলাম, কারণ আলোগুলি আমি নিজের চোখে দেখেছি। এই বিশ্বাসও আমার ছিল যে আলোগুলির কারণ সম্পর্কে যে ব্যাখ্যা আমি দিয়েছি তার বাইরে কোনো ব্যাখ্যা থাকতে পারে না। পরের বছর আমি এবং স্যার ম্যালকম হেইলি, যিনি তখন ইউপির গভর্নর ছিলেন, তার সঙ্গে সারদা নদীতে মাছ ধরতে গিয়েছিলাম। স্যার ম্যালকম আমার প্রবন্ধটি দেখেছিলেন। আমরা যখন সারদা নদীর সেই খাতের দিকে এগোচ্ছিলাম, তিনি আমায় বললেন কোথায় আলো দেখতে পেয়েছি সেই জায়গাটা দেখিয়ে দিতে। আমাদের সঙ্গে 4 জন ধিমা অর্থাৎ জেলে ছিল। তারাই সারনি করে আমাদের এক মাছ ধরার জায়গা থেকে আরেক মাছ ধরার জায়গায় নিয়ে যাচ্ছিল। সারনি হলো চামড়া ফোলানো নৌকো। কুমায়ুন ও নেপাল পাহাড়ের ওপরের দিকে পাইনের জঙ্গল কেটে নদী দিয়ে কাঠ ভাসিয়ে বরমদেউ ঘাটে পৌঁছানোর কাজে এক ঠিকাদার যে 20 জন লোককে কাজে লাগিয়েছিল, এই ধিমারা তাদেরই দলের। এই কাজটা খুবই সময় সাপেক্ষ, কঠিন ও অত্যন্ত বিপজ্জনক। এই কাজে যেমন সাহস চাই, তেমনি চাই এই বিপজ্জনক ভয়ঙ্কর নদী ও তার খালখন্দ সম্বন্ধে গভীর জ্ঞান। কলিয়ার পাথর কাটিয়ে যে ধাপটা বের করেছিল এবং তল্লাদেশে যাওয়ার পথে আমিও আমার লোকেরা যেখানে রাত কাটিয়েছিলাম, তার নিচেই ছিল এক সরু বালির চড়া। এখানে আমার নির্দেশে ধিমারা পারে সারনি ভেরালো। আমরা নামলাম। আমি যখন যে জায়গায় আলোগুলো দেখা গিয়েছিল সেই জায়গাটা দেখিয়ে দিলাম, তখন স্যার ম্যালকম বললেন, ধিমারা হয়তো এই ব্যাপারে কিছু জানতে পারে। তিনি ধিমাদের দিকে ফিরে চাইলেন। কোনো ভারতীয়ের কাছ থেকে খবর বার করতে গেলে কিভাবে কথাবার্তা বলতে হয় তা তিনি ভালো মতনই জানেন, আর ওদের ভাষাও উনি অনর্গল বলতে পারেন। তিনি ওদের কাছ থেকে এই তথ্যগুলো সংগ্রহ করলেন। ওদের বাড়ি হলো কাংড়া উপত্যকায়। ওদের চাষবাস কিছু আছে, কিন্তু চাষের রোজগারে সংসার চলে না। তাই ওরা কাজ করে ঠাকুর দান সিং বিস্তের জন্যে। ওদের কাজ হলো বড় বড় কাঠ সারদা নদীতে ভাসিয়ে নিয়ে যাওয়া। বরমদেউ পর্যন্ত নদীর প্রতিটি খালখন্দ ওদের নখদর্পণে, কারণ এই নদীপথে ওরা অগুন্তিবার যাতায়াত করেছে। এই খাটটি ওরা খুব ভালো করেই জানে, কারণ এর জমা জলে কাঠগুলি আটকিয়ে গিয়ে মাঝে মাঝে মহা ঝামেলা সৃষ্টি করে। তারা নদীর এই অংশটিতে কখনো আলো বা অন্য অস্বাভাবিক কিছু দেখেনি। উনি যখন ধিমাদের কাছ থেকে চলে আসছিলেন, তখন তাকে আমি আরেকটি মাত্র প্রশ্ন করতে বললাম, এই যে বছরের পর বছর নদীপথে আসা যাওয়া করছে, ওই খাটটির মুখে কখনো কি তারা রাত কাটিয়েছে? তারা সমস্বরে
বেশ জোরের সঙ্গেই উত্তর দিল, না, কখনো না। আরও প্রশ্ন করতে তারা জানালো যে তারা নিজেরা যে শুধু রাত কাটায়নি তাই না, কেউ এখানে কখনো রাত কাটিয়েছে বলে তারা শোনেওনি, কারণ এই জায়গাটায় নাকি ভূতের উপদ্রব আছে। এখান থেকে 2000 ফুট ওপরে একটা সরু ফাটল দীর্ঘকাল ধরে তীর্থযাত্রীদের পায়ের ঘষায় ঘষায় মসৃণ হয়ে গেছে। লম্বা ফাটলটা প্রায় 50 গজ নেমে এসেছে, কিন্তু সেখানে হাত দিয়ে ধরার মতো কোনো অবলম্বন নেই। তীর্থযাত্রীদের জীবন রক্ষার জন্যে মন্দিরের পুরুতরা যতই সচেষ্ট থাকুন, কিছুদিন আগে পর্যন্ত এখানে বহু দুর্ঘটনা ঘটত। শেষ পর্যন্ত বছর কয়েক আগে মহীশূরের মহারাজা এই পাহাড় বরাবর নিচের মন্দির থেকে ওপরের মন্দির পর্যন্ত একটা তার ঝুলিয়ে দেওয়ার জন্যে কিছু টাকা বরাদ্দ করেছেন। কাজেই পাহাড়ের নিচে কোনো আত্মা থাকলেও আমি আশ্চর্য হব না। তবে আমার মনে হয় এই আত্মারা মানুষের অনিষ্ট করে না। এবার গল্পে ফিরে আসা যাক। গঙ্গারাম কুমায়ুনের যে কোনো লোকের মতোই খুব ক্ষিপ্র গতিতে চলাফেরা করতে পারে। সে আমার সঙ্গে থেকে গেল আমার ক্যামেরা বইবার জন্যে। আমরা যেখানে রাত কাটিয়েছিলাম সেখান থেকে মাইল 2 যাওয়ার পর আমরা সেই রাঁধুনি ও 6 জন গাড়োয়ালিকে পেলাম। এরপর 6 ঘন্টা ধরে আমরা ক্রমাগত হেঁটে চললাম, কখনো সারদা নদীর কিনারে কিনারে, কখনো গভীর জঙ্গলের মধ্যে দিয়ে। যেতে যেতে আমরা কালাধুঙ্গা পার হলাম, চুকা পার হলাম, তারপরে পৌঁছলাম সেই পাহাড়টির পাদদেশে, যার ওপারই হলো আমাদের গন্তব্যস্থল, যেখানে তল্লাদেশের মানুষ খেকর দৌরাত্ম্য চলেছে। পাহাড়টির 4000 ফুট চড়াইয়ে ওঠার আগে আমরা সেখানে ঘন্টা 2 অপেক্ষা করে আমাদের দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম। তারপর শুরু হলো আমাদের চড়াই ভাঙা। এত খাড়া আর ক্লান্তিকর চড়াই আমাদের অভিজ্ঞতায় বড় একটা পড়েনি। এপ্রিলের জ্বলন্ত রোদ সর্বাঙ্গ যেন পুড়িয়ে দিচ্ছে। কোথাও একটা গাছও নেই যে ছায়ায় দুদণ্ড জিরোব। এবড়োখেবড়ো পায়ে চলার সরু পথটা সোজা উঠে গেছে পাহাড়ের গা বেয়ে। 1-8টা বাঘ থাকলেও হয়তো ওঠার কিছুটা সুবিধে হতো। থেমে থেমে বহু কষ্টে আমরা সন্ধে নাগাদ একটা কুঁড়ে ঘরের কাছাকাছি এসে থামলাম। ঘরটি পাহাড়ের চূড়া থেকে প্রায় 1000 ফুট নিচে। চুকাতেই আমাদের বলে দেওয়া হয়েছিল এই কুঁড়ে ঘরটি এড়িয়ে যেতে, কারণ পাহাড়ের দক্ষিণ দিকে এইটাই একমাত্র জনবসতি হওয়ার দরুন মানুষ খেকোটি এখানে নিয়মিত হানা দিয়ে থাকে। এখন মানুষ খেকো হোক আর যাই হোক, আমাদের আর এগোবার শক্তি অবশিষ্ট ছিল না। তাই পথের কয়েকশো গজ দূরে এই কুঁড়ে ঘরটির দিকে এগিয়ে গেলাম আমরা। এই কুঁড়ে ঘরে বাস করে 2টি পরিবার। তারা এত মানুষজন আসায় খুব খুশি। কিছুক্ষণ বিশ্রাম করে রাত্রের খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর আমার লোকজন আশ্রয় পেল খিল দেওয়া ঘরের মধ্যে। আমি কুঁড়ে ঘরটির পাশেই একটা গাছের নিচে ক্যাম্পখাটটা পেতে শুয়ে পড়লাম। আমার পাশ দিয়েই বয়ে চলেছে ছোট্ট একটা ঝর্ণা। এই ঝর্ণার জলেই পরিবার দুটির রান্না খাওয়া চলে। সে রাতে আমার সঙ্গী ছিল আমার রাইফেলটি আর একটা টিমটিমে লণ্ঠন। সে রাত্রে শুয়ে শুয়ে আমি সম্পূর্ণ পরিস্থিতিটা মনে মনে ভাবার চেষ্টা করলাম। প্রত্যেক গ্রাম প্রধানকে বিল বেনেস জানিয়ে দিয়েছিলেন যে আমি না যাওয়া পর্যন্ত মানুষ বা অন্য কোনো জন্তু বাঘের হাতে মারা পড়লে তা যেন সরিয়ে না নেওয়া হয়। টনকপুরে পেশকার যে ছেলেটির কথা আমায় বলেছিল সে মারা পড়েছিল 4 তারিখে, আর আজ হলো 6 তারিখের রাত। টনকপুরে গাড়ি ছাড়ার পর আমরা একটা মিনিটও নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব ঘটনাস্থলে পৌঁছানোর আপ্রাণ চেষ্টা করছি। আমি জানতাম আমরা পৌঁছানোর আগেই বাঘটা তার শিকারের সবটাই খেয়ে ফেলবে। তবে তাকে যদি ঘাটানো না হয় তাহলে হয়তো ধারে কাছেই সে আরও 2-1 দিন থাকবে। সেদিন সকালে ক্যাম্প ছাড়ার আগে আমি ভেবেছিলাম যে সময় মতো গন্তব্যস্থলে পৌঁছে সেই বাচ্চা মোষগুলোর একটিকে বেঁধে হয়তো টোপ করতে পারবো। কিন্তু সারদা নদী থেকে এই দুর্গম চড়াইয়ের রাস্তাটাই
আমার সব পরিকল্পনা ভেস্তে দিল। এরকম অবস্থায় একটা দিন হাত থেকে ফসকে যাওয়া খুবই আফসোসের ব্যাপার। কিন্তু কি আর করা যাবে? আমি একমাত্র আশা করতে পারি যে বাঘটা তার শিকার থেকে খুব একটা দূরে সরে যায়নি। আমার একটা বড় রকম অসুবিধা হলো, আমি কুমায়ুনের এই অঞ্চলটা ভালো চিনি না। বাঘটা এই অঞ্চলে প্রায় 8 বছর ধরে দৌরাত্ম্য চালাচ্ছে। মানুষ মেরেছে দেড়েক। সেই জন্যে বুঝতে অসুবিধা হয় না যে আমার নাগালে এসেও বাঘটা যদি একবার হারিয়ে যায় তাহলে আবার তার হদিশ মিলতে বেশ কয়েক সপ্তাহ কেটে যাবে। যাই হোক, বাঘটা কি করেছে আর কি করবে এ নিয়ে অকারণে কল্পনার জাল বুনে কোনো লাভ নেই। কাজেই আমি ঘুমিয়ে পড়লাম। আমাদের বেরোনোর কথা ছিল খুব ভোরে। রাত থাকতেই আমার বিছানার পাশে নিভে যাওয়া লণ্ঠনটা জ্বালিয়ে গঙ্গারাম আমায় তুলে দিল। সকালের খাবার যখন তৈরি হচ্ছে তখন আমি ঝর্ণার জলে স্নান সেরে নিলাম। তখন নেপাল পাহাড়ের ওপর দিয়ে সূর্য উঠছে। তারপরে আমার .275 রিগবি মশার রাইফেলটা তেল দিয়ে পরিষ্কার করে 5 রাউন্ড গুলি ভরে নিয়ে যাত্রার জন্য তৈরি হলাম। মানুষখেকোর ভয়ে বিভিন্ন গ্রামের মধ্যে যোগাযোগ প্রায় ছিল না বললেই হয়। কাজে সেই কুড়েঘরের বাসিন্দা লোক দুটি বাঘটির শেষ শিকার সম্বন্ধে কিছু শোনেওনি। আমাদের কোন দিকে কত দূর যেতে হবে সে সম্বন্ধেও তারা কিছুই বলতে পারল না। এরপরে কখন কোথায় খাওয়া দাওয়া জুটবে তার কোনো ঠিক নেই। তাই আমি আমার লোকজনদের বলে দিলাম ভালো করে খেয়ে নিয়ে আমার সঙ্গে আসতে। তাদের আরও বলে দিলাম তারা যেন পরস্পরের খুব কাছাকাছি থেকে হাঁটে আর বিশ্রামের প্রয়োজন হলে সব সময় যেন খোলা জায়গায় বসে। আগের দিন যে পথে চড়াই ভেঙেছি সেই পথে এসে চারিদিকের অপূর্ব দৃশ্য দেখার জন্যে আমি একটু দাঁড়ালাম। নিচে সারদা নদীর উপত্যকা ছায়ায় ঢাকা। নদীটা পাহাড়ের নিচ দিয়ে এঁকে বেঁকে চলে গেছে টনকপুরে। নদীর বাঁকগুলি হালকা কুয়াশার আস্তরণে ঢাকা। টনকপুরের পর নদীটি ঝকঝকে রূপলি ফিতের মতো সোজা গিয়ে মিশেছে দিগন্তে। চুকা তখনও ছায়া আর কুয়াশার আড়ালে ঢাকা, কিন্তু যে পথটা এঁকে বেঁকে থাক পর্যন্ত উঠে গিয়েছে তা পরিষ্কার দেখা যাচ্ছে। 10 বছর পরে থাকের মানুষখেকো বাঘ মারার সময় এই পথটির সঙ্গে আমার গভীর পরিচয় হয়। 100 বছর আগে কুমায়ুনের চাঁদ রাজারা পূর্ণগিরির পুরোহিতদের এই থাক গ্রামটি দান করেছিলেন। সেই গ্রামটি এবং পূর্ণগিরির চূড়া তখন সকালের সোনা গলা সূর্যের আলোয় স্নান করছে। সেই দিনটির পরে আজ প্রায় 25 বছর কেটে গেছে। এই দীর্ঘ সময়ের মধ্যে বহু কিছুই ঘটেছে, কিন্তু যা মানুষের মনে দাগ কেটে রেখে যায় সময় তা নষ্ট করতে পারে না। আমার স্মৃতির মণিকোঠায় জ্বলজ্বল করছে তল্লাদেশ মানুষখেকো মারার ওই 5টি দিন। এই দীর্ঘ সময়ের ব্যবধানেও ওই দিনকটির স্মৃতি আমার মনে আজকের দিনটির মতোই স্পষ্ট উজ্জ্বল। পাহাড়ের ওপরে দেখি যে আমি যে পথ দিয়ে এসেছি সে পথটি বেশ ভালো একটা জঙ্গলের রাস্তার সঙ্গে মিলেছে। প্রায় 6 ফুট চওড়া রাস্তাটি চলে গেছে পূব থেকে পশ্চিমে। এখানে আমি একটা সমস্যায় পড়লাম। আশেপাশে কোনো গ্রাম নেই, অথচ কোন দিকে যে যেতে হবে সেই সম্বন্ধে আমার বিন্দুমাত্র কোনো ধারণা নেই। শেষ পর্যন্ত অনেক ভেবেচিন্তে আমি প্রথমে পূব দিকের রাস্তাটি ধরাই ঠিক করলাম, কারণ এটা ভুল রাস্তা হলেও আমি গিয়ে পৌঁছব বড়জোর সারদা নদী পর্যন্ত। আমাকে যদি বলা হয় পৃথিবীর যে কোনো অঞ্চলে বেড়াবার সময় ও জায়গা খুঁজে নাও, তাহলে আমি নির্দ্বিধায় কোনো এক এপ্রিলের সকালে হিমালয় পাহাড়ে উত্তরমুখী কোনো বনাকীর্ণ পথেই বেছে নেব। এপ্রিলে সারা প্রকৃতি সাজেন নয়নাভিরাম সাজে। পত্রমুচি গাছ ভরে ওঠে নতুন পাতায়। হালকা সবুজ থেকে গাঢ় সবুজ কত রঙের বাহার তার। ভায়োলেট, বাটার কাপ, রডোডেনড্রন, প্রাইমুলাস, লার্কশপার, অর্কিড, কত রকমারি ফুল আর কত অজস্র রকমের পাখি। দামা, ছাতারে, সাতশোয়ালি, গাংরা
আরও সব নানান জাতের পাখি। যারা শীতের সময় নিচে নেমে গিয়েছিল তারা সব আবার ফিরে এসেছে। তাদের শীষে, গানে, কিচিমিচিতে নিস্তব্ধ বনভূমি যেন প্রাণ ফিরে পেয়েছে। যে বনে কোনো বিপদ নেই, যেখানে পাখির কলকাকলিতে মুখর বনভূমি নানা ধরনের ফুল নতুন পাতার সাজে সেজে আহ্বান করে পথিককে, সেখানে সব দৃশ্য, শব্দ, গন্ধ মিলেমিশে একটা সামগ্রিক আনন্দের পরিবেশ সৃষ্টি করে। কিন্তু যে বনে মানুষ খেকোর ভয় থাকে, সে বনে দৃশ্য যতই সুন্দর হোক না, স্নায়ু সব সময় সজাগ হয়ে থাকে কোনো অদৃশ্য বিপদের আশঙ্কায়। বিপদের আশঙ্কা শুধু শিকারের উত্তেজনাই বাড়ায় না, জঙ্গলের প্রতিটি দৃশ্য ও শব্দকে অর্থপূর্ণ করে তোলে। যে বিপদ জানা, যার মুখোমুখি হওয়ার জন্যে আপনি তৈরি, সে ধরনের বিপদ আপনার আনন্দ উপভোগে বাধা সৃষ্টি করে না। পাথরের পেছনে কোনো ক্ষুধার্ত হিংস্র বাঘ লুকিয়ে থাকতে পারে বলে সামনের ভায়োলেট ফুলের ঝাড়ের সৌন্দর্য বিন্দুমাত্র মলিন হয় না। ছাতারে পাখি যখন গাছের নিচ থেকে চিৎকার করে জঙ্গলে পথচারীদের কোনো বিপদ সংকেত পাঠায়, তখনও ওর গাছের ওপরে কালো মাথাওয়ালা শিবিয়া পাখির গান কম মধুর লাগে না। অনেক সৌভাগ্যবান লোক আছেন যাদের ধাতে কোনো ভয় ডর নেই। আমি কিন্তু তাদের দলে পড়ি না। বন্য জীবনের সঙ্গে সারা জীবনের পরিচয় সত্ত্বেও বাঘের নখ দাঁতকে সেই প্রথম দিনটির মতনই ভয় পাই, যেদিন একটি বাঘ ঘুমোবার জায়গা করার জন্যে আমাকে আর ম্যাগিকে জঙ্গল থেকে বার করে দিয়েছিল। কিন্তু সেই ভয়কে দমন করার জন্যে, কাটিয়ে ওঠার জন্যে এখন আমার আছে অভিজ্ঞতা, যা আমার প্রথম জীবনে ছিল না। আগে মনে হতো সব দিকেই বিপদ ঘিরে আছে, যে কোনো শব্দ শুনলেই ভয় পেয়ে যেতাম। এখন ঠিক বুঝতে পারি কোথায় বিপদ লুকিয়ে আছে, কোন শব্দটির দিকে বিশেষ মনোযোগ দিতে হবে। তাছাড়া আগে বন্দুক ছুড়লে মনে মনে একটা অনিশ্চয়তা থাকতো, কোথায় গিয়ে লাগবে বুলেটটা। এখন কিন্তু একটা আত্মবিশ্বাস এসে গিয়েছে। জানি যে আমি যে দিক লক্ষ্য করেই বন্দুকটা ছুড়ি, গুলিটা মোটামুটি সেই দিকেই যাবে। অভিজ্ঞতা থেকেই মানুষ নিজের শক্তির ওপর বিশ্বাস ফিরে পায়। আমি যে দুটি গুণের কথা বললাম, এ দুটি না থাকলে একা পায়ে হেঁটে মানুষকে বাঘ মারার চেষ্টা একটা বিশ্রী রকমের আত্মহত্যারই সামিল। সেদিন এপ্রিলের সকালবেলা আমি যে জঙ্গলে পথ দিয়ে হাঁটছিলাম, সেটা এমন একটা অঞ্চল দিয়ে গিয়েছে যেখানে একটা মানুষকে বাঘ উৎপাত করে বেড়াচ্ছে। এই পথটা যে বাঘটা প্রায়ই ব্যবহার করে তার প্রমাণ ছিল এখানে সেখানে তার আঁচড়ের দাগ। এই দাগগুলো পুরনো হয়ে এসেছে, আর এর মধ্যে বাঘটার থাবার কোনো ছাপ আমি খুঁজে পেলাম না। এই দাগগুলোর সঙ্গে মিশেছে নানা ধরনের চিতা, সম্বর, ভাল্লুক, কাকার আর শুয়োরের পায়ের দাগ। এই জঙ্গলে নানা ধরনের পাখি আর ফুলের বৈচিত্র্যের তা অন্তই নেই। ফুলের মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছিল সাদা প্রজাপতি অর্কিড। এই ফুলগুলি গাছের গা বেয়ে ঝর্ণার মতো নেমে এসেছে। যে গাছের গায়ে এদের শিকড় জড়ানো, সে গাছের গুড়ি ডালপালা, ফুলে, লতায় পাতায় ঢাকা, প্রায় দেখাই যায় না। এই রকমই একটা গাছে আমি দেখেছিলাম একটা হিমালয়ের কালো ভাল্লুকের বাসা। সত্যি ভাল্লুকটির শিল্পজ্ঞানের তারিফ না করে থাকা যায় না। কি সুন্দর বাসাটি! জমির থেকে প্রায় 40 ফুট ওপরে একটা বিশাল ওক গাছ হয় তুষারের চাপে অথবা ঝড়ে ভেঙে গেছে। যেখানে গাছটা ভেঙেছে সেখানে মানুষের কবজির সমান চওড়া কিছু ডালপালা গাছের গোড়া থেকে কোনাকুনিভাবে বেরিয়েছে। এই জায়গাটা পাহাড়ি শ্যাওলায় ভরা, আর সেই শ্যাওলায় শেকড় চালিয়ে দিয়ে উঠেছে সাদা প্রজাপতি অর্কিড। এই অর্কিডগুলোর মধ্যে একটা ভাল্লুক ডালপালাগুলো বেঁকিয়ে গাছের গুড়িটার কাছে টেনে একটা বাসা বানিয়েছে। ভাল্লুকরা সাধারণত বাসা তৈরির জন্য এমন সব ডালপালা বেছে নেয় যা বেঁকে যায় কিন্তু ভাঙে না। এ ধরনের বাসার সঙ্গে ভাল্লুকের পারিবারিক জীবনের কোনো সম্পর্ক সাধারণত থাকে না, এবং বাসাগুলি আমি দেখেছি
2 থেকে 8,000 ফুট উঁচুতে। শীতকালে যখন ভাল্লুকেরা বুনো খেজুর আর মধুর খোঁজে আরও ওপর থেকে নিচে নেমে আসে, তখন পিঁপড়ে মাছির হাত থেকে এই বাসাগুলি ওদের বাঁচায়। বেশি উচ্চতায় এই বাসাগুলিতে ভাল্লুকেরা বেশ আরামে রোদ পোয়াতে পারে। একটা রাস্তা দিয়ে চলতে ভালো লাগলে তার দূরত্ব সম্বন্ধে সবসময় চেতনা থাকে না। আমি প্রায় ঘণ্টাখানেক হাঁটার পর জঙ্গল শেষ হলো। সামনেই একখণ্ড ঘাসে ঢাকা জমি। সেখান থেকে নজরে পড়ল দূরে একটা গ্রাম। খোলা জায়গা দিয়ে হাঁটার সময়ে গ্রামের লোক নিশ্চয়ই আমাকে দেখতে পেয়েছিল। আমি গ্রামে পৌঁছতে দেখি গ্রাম শুদ্ধ লোক জড়ো হয়েছে আমাকে অভ্যর্থনা জানাতে। আমার অবাক লাগে যে কুমায়ুনের যে কোনো সুদূর গ্রামে যদি কোনো আগন্তুক হঠাৎ এসে পড়ে, তার আসার উদ্দেশ্য কি জানা না থাকলেও সে যা সমাদর পায় তা পৃথিবীর অন্য কোথাও লোকে ভাবতে পারবে না। আমি সম্ভবত প্রথম সাহেব যে একা পায়ে হেঁটে তাদের গ্রামে হাজির হয়েছি। আমি সেই ভিড়ের কাছে পৌঁছতে না পৌঁছতেই একটা শতরঞ্জি পাতা হয়ে গিয়েছে। তার উপর বসানো হয়েছে একটা মৌরা। আমি বসতে না বসতেই আমার হাতে পেতলের পাত্রে এক পাত্র দুধ ধরিয়ে দেওয়া হলো। আমার জীবনটাই প্রায় কেটেছে পাহাড়িদের সঙ্গে, তাই ওদের ভাষা, নানা অঞ্চলের কথাবার্তার টান সবই আমার জানা। এমনকি ওরা কি ভাবছে না ভাবছে তাও আমি বলে দিতে পারি। আমি রাইফেল হাতে পৌঁছানো মাত্রই ওরা ধরে নিয়েছে যে আমি এসেছি দুর্ধর্ষ মানুষখেকোটার হাত থেকে ওদের উদ্ধার করতে। কিন্তু ওদের অবাক লাগছে যে এত সকাল সকাল আমি পায়ে হেঁটে এলাম কোত্থেকে। সব থেকে কাছে যে ডাকবাংলোটি সেটাই তো এখান থেকে 30 মাইল দূরে। দুধ খেতে খেতেই আমি তাদের কয়েকটা সিগারেট বিলি করলাম। তারপর নানা ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার ফাঁকে ফাঁকে আমিও কয়েকটা প্রশ্ন করলাম ওদের। জানলাম গ্রামটির নাম তামালি। বহু বছর ধরে গ্রামটি মানুষখেকোর উপদ্রবে ভুগছে। কেউ কেউ বলল 8 বছর, আবার কেউ বলল 10 বছর। তবে একটা বিষয়ে সবাই একমত যে বছর ব্যাচি সিং কুড়োল দিয়ে কাঠ কাটতে গিয়ে তার পায়ের বুড়ো আঙুল কেটে ফেলে, আর দানি সিং 30 টাকা দিয়ে যে কালো শার্টটা কিনেছিল সেটা যেবার পাহাড় থেকে পড়ে মারা যায়, ঠিক সেই বছরটিতেই মানুষখেকোটা প্রথম হানা দেয় এই অঞ্চলে। তামালিতে মানুষখেকোর হাতে শেষ মারা গেছে কুন্দনের মা। সে মারা গেছে গত মাসের, অর্থাৎ মার্চ মাসের 20 দিনের দিন। যখন মারা যায় তখন সে গ্রামের আর সব মেয়েদের সঙ্গে নিচের একটা মাঠে কাজ করছিল। বাঘটা মাদিনা মদ্দা কেউ জানে না, তবে সেটা যে বিরাট সে বিষয়ে সবাই নিঃসন্দেহ। বাঘটার জন্যে সারা গ্রামে এমন একটা ত্রাসের সঞ্চার হয়েছে যে গ্রামের আশপাশের জমিগুলো কেউ আর চাষ করে না। প্রয়োজনীয় খাবার দাবার আনার জন্যেও আর টনকপুরে যেতে চায় না কেউ। বাঘটা তামালি ছেড়ে কখনো এক নাগারে বেশি দিন দূরে থাকে না, প্রায়ই ফিরে ফিরে আসে। আমাকে ওরা খুব পীড়াপিড়ি করতে লাগলো এখানে থেকে যাওয়ার জন্যে, কারণ তল্লাদেশের অন্য যে কোনো জায়গার থেকে এখানে এই বাঘটা মারবার সুযোগ অনেক বেশি। যারা দ্বিধাহীনভাবে আমাকে বিশ্বাস করেছে, আমার উপর নির্ভর করছে, তাদের একটা মানুষখেকোর খেয়াল খুশির ওপর ছেড়ে দিয়ে যাওয়া খুব সহজ নয়। যাই হোক, আমি কেন যাচ্ছি ওদের বুঝিয়ে বলতে ওরা বুঝল। আমায় ঘিরে ভিড় করে আসা জনা 50 গ্রামবাসীকে আমি কথা দিলাম যে প্রথম সুযোগেই আবার আমি তামালিতে ফিরে আসব। তারপর ওদের কাছ থেকে বিদায় নিয়ে আমি রওনা দিলাম সেই গ্রামটির দিকে যেখানে মানুষখেকোটা তার শেষ শিকারটিকে মেরেছে। সেই কুঁড়েঘর থেকে পথটা যেখানে এসে জঙ্গলের রাস্তায় মিলেছে, সেখানে আমি একটা চিহ্ন রেখে এসেছিলাম, যাতে আমার লোকজনেরা বোঝে যে আমি পূব দিকে গিয়েছি। সেই চিহ্নটা তুলে পশ্চিম দিকের রাস্তায় বসিয়ে দিলাম। তা সত্ত্বেও ওরা যাতে ভুল না করে সেই জন্যে পূব দিকের রাস্তায় একটা রাস্তা বন্ধ চিহ্ন লাগিয়ে দিলাম। যে চিহ্ন দুটির কথা আমি বললাম তা পাহাড়ি অঞ্চলের সর্বত্র পরিচিত। এই চিহ্নগুলি যে আমি ব্যবহার করব তা আমার লোকজন জানত না, কিন্তু আমি নিশ্চিত ছিলাম ওরা ঠিকই বুঝবে যে চিহ্নগুলি আমারই রাখা।
আমার সংকেতও ওরা ঠিকই বুঝবে। প্রথম চিহ্নটি হলো রাস্তার ওপর এক টুকরো পাথর বা একটা কাঠের সাহায্যে একটি ডালকে এমনভাবে রাখা যাতে অনুসরণকারী বুঝতে পারে ডালটির পাতাগুলি যেদিকে মুখ করে আছে সেদিকেই তাকে যেতে হবে। দ্বিতীয় চিহ্নটি হলো দুটো ডালকে কাটাকুটির চিহ্নের মতোভাবে রাস্তার উপর ফেলে রাখা। পশ্চিম দিকের রাস্তাটার অধিকাংশই সমতল। রাস্তাটা গিয়েছে বিরাট বিরাট ওক গাছের জঙ্গলের মধ্যে দিয়ে। নিচে হাঁটু পর্যন্ত নানা ধরনের ফার্নের ঝোপ। জঙ্গলের যেখানেই একটু ফাঁকা সেখান থেকে দেখা যায় দিগন্ত জোড়া উঠে গেছে পাহাড়ের পর পাহাড়, মিশেছে আকাশ ছোঁয়া বরফে ঢাকা চূড়ায়। এমন অপূর্ব দৃশ্য বড় একটা দেখা যায় না।